বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে ব্যর্থ হলে জাতিকে খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে, বিদায়ী সম্বর্ধনায় বললেন প্রধান বিচারপতি। ডক্টর ইউনূস পশ্চিমা বিশ্বের বিশ্বস্ত বন্ধু হলেও দেশে জনসমর্থন নেই। আওয়ামী লীগ নেতাদের দাবি, বললেন তাকে ভয়ের কিছু নেই। গুরুত্বের কারণেই G20 সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ, জানালেন ভারতীয় হাইকমিশনার। সাফল্যের কথা তুলে ধরা হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিকেল 3:30টায় শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। জয় দিয়ে আসর শুরু করতে চান টাইগার অধিনায়ক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে ব্যর্থ হলে জাতিকে খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আজ সুপ্রিম কোর্টে আপিল বিভাগের এজলাস কক্ষে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করে তিনি বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান জানান। তিনি বলেন, বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকারের রক্ষক, সংবিধানের রক্ষক, তাই বিচারকদের সাহসী ও সুবিচারক হতে হবে। হাসান ফয়েজ সিদ্দিকী 2021 সালের 31 ডিসেম্বর শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। টানা 20 মাস দেশের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 25 সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন, তবে সুপ্রিম কোর্টের শরৎকালীন অবকাশ শুরু হওয়ায় বিচারপতি হিসেবে আজই শেষবারের মতো এজলাসে বসেন তিনি। গুম নিয়ে বিএনপি মিথ্যা বয়ানের মধ্য দিয়ে সরকারের ওপর দোষ চাপিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা চালাচ্ছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা গুম নিয়ে দীর্ঘদিন ধরেই যে বানোয়াট মন্তব্য দিচ্ছে তা বাস্তবতা বিবর্জিত এবং ভিত্তিহীন। বিদেশি বন্ধু ও প্রতিনিধিদের করুণ লাভের আশায় তারা ধারাবাহিকভাবে গুম খুন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে বলে অভিযোগ তার। দাবি করেন, বিএনপির অন্তর্দ্বন্দ্ব ও কোন্দলের ফলে যেসব গুম ও খুনের ঘটনা ঘটেছে এর দায় তারা সরকারের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। গুমের নাটকের নেপথ্যের আখ্যান দেশবাসীর অজানা নয়। আওয়ামী লীগ হত্যা ও গুম খুনের রাজনীতিতে বিশ্বাস করে না, বরং আওয়ামী লীগই বারবার হত্যা, খুন ও গুমের ষড়যন্ত্রের অপরাজনীতির নির্মম শিকার হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু কন্যাকে হারাতে চান না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তিনি থাকলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। সকালে রাজারবাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যে কারা ছিল, কারা এর সুফলভোগী হয়েছিল, এটি জাতি জানতে চায়। বঙ্গবন্ধুর বাকি হত্যাকারীদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের উন্নয়নের কারণে পাকিস্তানও এখন বাংলাদেশের মতো হতে চায়। তিনি আরো বলেন, এদেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে। যারা দেশকে পিছিয়ে নিতে চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করার হুঁশিয়ারিও দেন আইজিপি। নোবেলজয়ী ডক্টর ইউনূস পশ্চিমা বিশ্বের বিশ্বস্ত বন্ধু হলেও দেশে তার কোনো জনসমর্থন নেই বলেছেন আওয়ামী লীগ নেতারা। তিনি দেশের সুদখোর হিসেবেই পরিচিত। বিশ্ব নেতাদের তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাইয়ের পরামর্শ তাদের। ডক্টর ইউনূসকে ভয়ের কিছু নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। তাইমুর রশিদের রিপোর্ট। নির্বাচনকে সামনে রেখে আবারও আলোচনায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিরুদ্ধে মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন বিশ্বের 160 জন বিশিষ্ট ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রয়োজনের মুহূর্তে এই নোবেলজয়ীর পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, ডক্টর ইউনূসকে দেশের সাধারণ মানুষ খুব একটা ভালো চোখে দেখে না। প্রশ্ন রাখেন, যুক্তরাষ্ট্রে বিনিয়োগের বিশাল অঙ্কের টাকা তিনি কোথায় পেলেন? ডক্টর ইউনূস এই দেশের সাধারণ মানুষের কাছে আমার মনে হয় যে একটা সুদখোর হিসেবে চিহ্নিত। তার প্রতি সাধারণ মানুষের খুব একটা ভালো ধারণা আসে বলে আমি মনে করি না। আজ অব্দি বাংলাদেশের কোনো দুর্যোগ, কোনো ক্রান্তিকালে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস বা কোনো কারণ সময়ই এই ইউনূসকে দেখা যায়নি, জনগণের পাশে দেখা যায়নি। কিন্তু উনি আমেরিকাতে $2 বিলিয়ন ওখানে বিনিয়োগ করেছেন এই ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে। এই টাকাটা কার? এই টাকাটা কোথায় পেল? এই দেশের জনগণের টাকা সে নিয়ে আমেরিকাতে এসে ওখানে বিনিয়োগের নামে বিলাসী জীবনযাপন করছেন। তো সেই ব্যক্তিকে নিয়ে আমি মনে করি যে রাজনীতি তো দূরের কথা, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাটাই হওয়া উচিত।
এদিকে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলছেন, ডক্টর ইউনূসকে নিয়ে আলোচনা অনেক আগে থেকেই, তবে তার এদেশে কিছু অর্জনের সুযোগ বা সম্ভাবনা নেই। পশ্চিমা দেশ বলেন, পূর্ব দেশ বলেন, উত্তর বলেন, দক্ষিণ বলেন, কোনো জায়গায় তো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত তার পায়ের নিচের যে মাটি, তার নিজের যেই শিকড়, সেই শিকড়ের সাথে তার সম্পর্ক না হয়। এখন বাইরে এই সম্পর্ক তো নানাভাবেই হতে পারে। নিজস্ব শিকড়ে ফিরে এসে এইখানে দাঁড়িয়ে কিছু অর্জন করা, আমি তো মনে করি না যে ডক্টর ইউনূসের সেই সুযোগ বা সেই সম্ভাবনা আছে। ভয় পাবার কোনো কারণই নেই। আওয়ামী লীগ কাউকেই ভয় পায় না, আওয়ামী লীগ জনগণকে ভালোবাসে। আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বিশ্বাসী বলেও মন্তব্য দলটির কেন্দ্রীয় নেতাদের। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা ভাবে আওয়ামী লীগ ও বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হবে তারা বোকার স্বর্গে বাস করছে। নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। উন্নত চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে, কোনোভাবেই দলীয় সরকারের অধীনে হবে না। নির্দলীয় সরকার নিয়ে আপোষের কোনো সুযোগ নেই। বলেন, জনগণের নির্দলীয় সরকারের দাবি আওয়ামী লীগ মেনে নিলে তাদের জন্যই ভালো হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নয়, যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে এবং পরে তা বাতিল করেছে তাদের মূর্তি জাদুঘরে রাখা উচিত। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা বলেছেন, বিশ্বকে জানানোর মতো উন্নয়নের সাফল্য আছে বাংলাদেশের। জি20তে আমন্ত্রণ জানানো বাংলাদেশের গুরুত্ব প্রমাণ করে। সকালে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে জি20 সামিট ঢাকা টু দিল্লি বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের গুরুত্বই বাংলাদেশকে জি20তে স্থান দিয়েছে। বাংলাদেশের অনেক গল্প আছে যা বিশ্বের কাছে তুলে ধরার মতো। সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, দিল্লিতে জি20-র 18তম সম্মেলনে বাংলাদেশ অংশ নিয়ে জোটটির লক্ষ্য পূরণে পরামর্শ দেবে। দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয়ে সক্ষমতার বিষয়গুলো তুলে ধরবে বাংলাদেশ। Bangladesh's participation at the upcoming G20 summit also aligns with our value-driven diplomatic efforts to champion the cause of sustainable development globally. It is to the credit of the Indian G20 presidency that it has brought the issues of the global south. দীর্ঘ 17 বছর পর আবারও জাপানের আকাশে ডানা মেলছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 1 সেপ্টেম্বর চালু হতে যাওয়া সরাসরি ফ্লাইটে মাত্র 6 ঘন্টায় টোকিও যেতে পারবেন যাত্রীরা। এর মধ্য দিয়ে জাপানের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পাশাপাশি প্রবাসীরাও যাতায়াত করতে পারবেন সহজেই। তবে ঢাকা নারিতা ফ্লাইটের পরিণতি যেন 2006 সালের মতো মুখ থুবড়ে না পড়ে, সেজন্য সতর্ক পদক্ষেপের পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। সূর্যোদয়ের দেশ জাপানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক 50 বছরের। শিক্ষা সংস্কৃতির উন্নয়নে অর্থ সহায়তা ছাড়াও মেট্রো রেল ও শাহজালাল থার্ড টার্মিনালের মতো মেগা প্রকল্প বাস্তবায়নেও জাপানের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশাল এসব কর্মকাণ্ডে যুক্ত জাপানিদের এদেশে যাতায়াত বাড়লেও দুদেশের মধ্যে নেই সরাসরি যোগাযোগ। দেশটিতে থাকা 20,000-এর বেশি প্রবাসী বাংলাদেশিকেও ট্রানজিটে বাড়তি সময় নষ্ট করার পাশাপাশি পোহাতে হচ্ছে ভোগান্তিও। বহুল প্রতীক্ষার সেই অবসান ঘটছে শুক্রবার। দুদেশের যাত্রীদের কষ্ট লাঘবে 1.5 যুগ পর চালু হচ্ছে বিমানের সরাসরি ফ্লাইট। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি ছিল 1 তারিখ থেকে আমরা জাপানে ফ্লাইট চালু করব, আমরা সব কিছু সমাপ্ত করে আমাদের যে সমস্ত কাজগুলো ছিল সব শেষ করে ইনশাআল্লাহ আমরা 1 তারিখে প্রথম ফ্লাইট নিয়ে আমরা জাপানে যাচ্ছি। জাপানের সাথে আমাদের যে ইন্টারেকশনটা হচ্ছে এখন, এটা কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং প্রতি বছরই এটা আমাদের বেশ পজিটিভ গ্রোথ হচ্ছে। জাপানের থেকে আমাদের যে ফ্লাইটটা এখানে আসবে তার সাথে যাতে আমাদের কানেক্টিং ফ্লাইটগুলো নেপালের সাথে, দিল্লির সাথে বা আমাদের কলকাতার সাথে, এই কানেক্টিং ফ্লাইটগুলো আমরা দিতে পারলে সেই ক্ষেত্রে শুধু আপনি ফিক্স যাত্রীদের উপর আসলে ডিপেন্ড করা যায় না এখন।
তো আমরা সুতরাং সব ধরনের যে সম্ভাবনা যেগুলো আছে এগুলোকে আমরা এক্সপেরিমেন্ট করছি। প্রাথমিক অবস্থায় সপ্তাহে 3 দিন শুক্র, সোম, বুধবার ফ্লাইট যাবে জাপানে। জনপ্রতি একমুখী ভাড়া পড়বে 70,000 টাকা, আর ফিরতি টিকিটের জন্য গুনতে হবে 1,11,000 টাকা। নতুন এই রুট চালুর সিদ্ধান্ত সময়োপযোগী বললেও এটিকে লাভজনক করতে অন্য রুটের যাত্রীদের দিকে নজর দেওয়ার পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞদের। এই ফ্লাইটটা উদ্বোধনের ফলে হবে কি, আগে ঢাকা থেকে টোকিও যেতে গেলে ইন্টারমিডিয়েট পয়েন্ট হয়ে যেতে হতো, আইদার ব্যাংকক বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া হয়ে যেতে হতো, এতে করে সময় অনেক বেশি লাগতো। এখন যেমন বিমানে গেলে মাত্র 6 ঘন্টায় টোকিও পৌঁছে যাবে। বাংলাদেশি যারা জাপানে আছে তারাও কিন্তু এই ফ্লাইটটাকে ওয়েলকাম করেছে, এবং শুধু জাপান না, আমাদের কিন্তু পার্শ্ববর্তী দেশ কোরিয়াতেও কিন্তু প্রচুর বাংলাদেশি কমিউনিটি আছে। কাজে এটা একটা বড় সম্ভাবনা হতে পারে। সো একসাথে কিন্তু আমরা জাপান এবং কোরিয়া দুটো দেশকেই কানেক্ট করতে পারি, যদি একটু আমরা ওই সেক্টরটাকে যদি কানেক্ট করে নিতে পারি, একটা আমাদের নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে পারি। ফ্লাইট চালুর পর 2006 সালের মতো আবারও যেন বন্ধ না হয়, সেজন্য পরিকল্পিত শিডিউল এবং কোরিয়া সহ আশপাশের দেশের যাত্রী আকর্ষণে বাড়তি প্রচেষ্টার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। টোকিও ফ্লাইটটা কিন্তু এটা হিস্টোরিক্যাল রুট, কিন্তু আমরা যদি দেখি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এশিয়া কাপ ক্রিকেট বিকেল 3:30টায় শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ মিশন। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। টুর্নামেন্টের শুরুটা ভালো করার আশায় জয়ের লক্ষ্যেই টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। এশিয়া কাপে 14টি আসরে 3বার ফাইনাল খেলেও এখনও শিরোপা অধরা বাংলাদেশের। এবারের চ্যালেঞ্জটা বেশ কঠিন। সাকিব আল হাসানের নেতৃত্বে তারুণ্য নির্ভর দল টাইগারদের। অধিনায়ক ও মুশফিকুর রহিম দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তাসকিন ও মুস্তাফিজরাও খেলেছেন দীর্ঘদিন ধরেই। বাকিদের বেশিরভাগই তরুণ। প্রথমবার এশিয়া কাপ খেলছেন তৌহিদ হৃদয়, শেখ মেহেদী, হাসান মাহমুদ, শরীফুল ইসলামরা। জ্বরের কারণে লিটন দাস ছিটকে যাওয়ায় বিকল্প উইকেট রক্ষকের সুবিধা নিতে তার জায়গায় এনামুল হক বিজয়কে নেওয়া হয়েছে, জানান অধিনায়ক সাকিব। ওপেনিংয়ে নাইম শেখের সাথে অভিষেক হতে পারে তানজিন হাসান তামিমের। সুপার 4-এ উঠতে গ্রুপ পর্বে দরকার অন্তত একটি জয়। শ্রীলঙ্কার বিপক্ষে অলরাউন্ড খেলার পরিকল্পনা সাকিবের। অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই, নট নেসেসারিলি যে শুধু পেস বলাররা আমাদেরকে জিতিয়ে দিবে কিংবা শুধু ব্যাটসম্যানরা জিতিয়ে দিবে, এটা না। আমরা চাই সব দিক থেকে আমরা ওদের থেকে ভালো খেলে জিতব। দিস উইল গিভ সামওয়ান এলস এ অপরচুনিটি অ্যান্ড আই হোপ দ্যাট হুএভার গেট দি অপরচুনিটি উইল গ্র্যাব ইট ইন বোথ হ্যান্ডস। আমার মনে হয় দুই দলেরই সিমিলার অবস্থায় আসে, এবং যারা মাঠে ভালো খেলবে তারাই জিতবে। দুই দলেরই স্ট্রেংথ উইকনেস একই রকম। আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের সব প্রস্তুতি শেষ করেছে ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে অনুষ্ঠান স্থল এখন সাজসজ্জ রবে। দুপুরে ছাত্রলীগ নেতারা সংবাদ সম্মেলনে প্রস্তুতি নিয়ে জানিয়েছেন। এতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানান, স্মরণকালের সর্ববৃহৎ এই মহাসমাবেশে সারা দেশ থেকে 5 লাখ শিক্ষার্থী উপস্থিত থাকবে। কেবল তাদের সংগঠনের নেতাকর্মী নয়, মুক্তিযুদ্ধের পক্ষের সাধারণ শিক্ষার্থীরাও অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানান সাদ্দাম হোসেন। বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার মাধ্যমে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে জয়ী করতে ছাত্রলীগ নেতাকর্মীরা এই মহাসমাবেশের মধ্য দিয়ে নতুন শপথ নেবেন। শেখ হাসিনার উইনিং কোয়ালিশনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণ প্রজন্ম। তারা যতই ষড়যন্ত্রকারীদের নিয়ে কোয়ালিশন গড়ে তোলার চেষ্টা করুক না কেন, নৈতিকতার শক্তিতে বলিয়ান হয়ে, তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে আমরা তাদের পরাজয় আমরা নিশ্চিত করব। এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের সকল তরুণ, সকল শিক্ষার্থী, আমরা যে একটি আধুনিক, মানবিক, গণতান্ত্রিক, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের পক্ষে রয়েছি, সেই বার্তাটি ছাত্র সমাবেশের মধ্য দিয়ে আমরা প্রকাশ করব। 3 মাসের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। ঢেলে সাজানো হয়েছে পর্যটন স্পটগুলো। নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের করমজল, কটকা, কাছিখালী, হরবাড়িয়া, হিরন পয়েন্ট, দুবলা ও নীলকমল সহ সমুদ্র তীরবর্তী এবং বনাঞ্চলের বিভিন্ন স্থানে লঞ্চ, ট্যুরবোট ও ট্রলার সহ বিভিন্ন নৌযানে চড়ে যেতে পারবেন দর্শনার্থীরা। এদিকে বনের ওপর নির্ভরশীল জেলে, ট্যুর অপারেটর ও বোট চালকরা সুন্দরবনে ঢুকতে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছেন।
ট্যুর ব্যবসায়ী ও বন বিভাগের প্রত্যাশা, বৃষ্টিপাত কমে যাওয়ায় প্রতিদিনই পর্যটক ভিড় করবেন সুন্দরবনে। সুন্দরবনের করমজলে বন্যপ্রাণী পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, সরকারি বিভিন্ন বরাদ্দে সুন্দরবনকে ঘিরে পর্যটন খাতের উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে ব্যর্থ হলে জাতিকে খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে, বিদায়ী সম্বর্ধনায় বললেন প্রধান বিচারপতি। ডক্টর ইউনূস পশ্চিমা বিশ্বের বিশ্বস্ত বন্ধু হলেও দেশে জনসমর্থন নেই, আওয়ামী লীগ নেতাদের দাবি, বললেন তাকে ভয়ের কিছু নেই। গুরুত্বের কারণেই G20 সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ, জানালেন ভারতীয় হাইকমিশনার। সাফল্যের কথা তুলে ধরা হবে, বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিকেল 3:30টায় শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, জয় দিয়ে আসর শুরু করতে চান টাইগার অধিনায়ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।